সুপ্রভাত খোলামনির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আশা করব যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আর এদিকে আর করেই যাচ্ছি, মানে কাজের স্তূপাকৃত। আর সকালে স্নানটা সেরে ফেলেছি। সকালে স্নান করে রান্নাঘরে আসলে মনটা বেশ একটু ঝরঝরে হয়ে যায় এবং ফুল এনার্জি পাওয়া যায়। আর আমি কিভাবে সারাদিন এনার্জি নিয়ে কাজ করি সেটাই আজকে শেয়ার করব। দেখতে থাকুন ব্লগটা, আশা করব ভালো লাগবে। তার আগে দেখিয়ে দিই রান্নাঘরের অবস্থাটা ঠিক কেমন। এই যে এখানে আজকে রুটি তরকা করব বলে তরকার ডাল ভেজানো রয়েছে। এখানে মাসি বাসন মেজে গেছে, এই বাসনগুলো আমি আবার মাজবো। এখানে কালকে রাত্রিরে যেগুলো মেজেছিলাম সেইগুলো তুলবো আর কি, তুলে নির্দিষ্ট জায়গায় রাখবো। আর এটা তো ঠিকঠাকই আছে। চা খাবো এখন আমরা। আর এদিকে এইখানটা করে পরিষ্কার করেছি নিচে, এগুলো তো করি। আর এখানে এই যে বাস্কেটগুলো রাখার জন্য যে র্যাকটা, ওই র্যাকটাকে আজকে রাখতে হবে। আর এদিকে কিছু গ্লসারির জিনিসপত্র এসছে, সেগুলোকে রাখবো, ঢালবো। আর গতকাল রাত্রির বেলায় বাজার করেছিলাম, কালকে দুপুরবেলা, সেই বাজারগুলো একদম রাত্রিবেলাতে গুছিয়ে রেখে দিয়েছি, কারণ না গুছিয়ে রাখলে না খুব অসুবিধা হয়। আজকে সকালবেলা ওইগুলো সেই টানা হিচড়া, কোনোটা পচে যাবে, কোনোটা শুকিয়ে যাবে। একদম গুছিয়ে রেডি করে রেখেছি, তাহলে আর রান্না করতে অসুবিধা হবে না। তাহলে চলুন দিনটা শুরু করি, আমার গল্পের সাথে আপনারাও সাথী হন। চা দিয়ে দিনটা শুরু করি। চা খেয়ে তারপরে চা একবার খাওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয় রাউন্ড চা। আর মেয়ে কি করছে চলুন দেখে আসি। না না ভালো, মেয়ে কাটছে পেঁপে। আজকে ও পেঁপে দিয়ে ব্রেকফাস্ট সারবে বলেছে, গোটা পেঁপেটাই খাবে। না, গোটা পেঁপে খাবো। ওর মামনি ওকে পেঁপে পাঠিয়েছে, সেই পেঁপেটা খাবে ও আজকে। আর এটা কি? মামনি আমার জন্য পাঠায়নি। মামনি সবার কার জন্য? মামনি বাবার জন্য। ও বাবার জন্য পাঠিয়েছে, তুই খাস না। আর এটা কি লেবু? এটা বেল। বেল এত বড়? আমি তো বাতাবি লেবু মনে করেছি। বেলটা ফাটিয়ে পানা কর, তুই আজকে এইসব দিয়ে সেরে ফেলতো, রান্না বান্না করবো না। আমরা কোনো মিস্ত্রি দিয়ে দেবো। চায়ের জল ফুটে গেছে। আচ্ছা, এরকম যদি হতো চায়ের জল ফুটে গেল তার মানে চা হয়ে গেল, তাহলে কতটাই ভালো লাগতো। যত তাড়াতাড়ি ভিডিওতে যত তাড়াতাড়ি চা হয়ে যাচ্ছে, আসল কথা তত তাড়াতাড়ি কি চাটা হচ্ছে আদেও? একদমই না, পজ করে করে করছি বলে হচ্ছে। আসল জীবনটা অনেকটাই কঠিন। এই প্রচণ্ড গরমে এতটুকু সময় নষ্ট করা যাবে না, সেই জন্য চাটা ভেজাতে দিয়ে দিয়েছি। চাটা ভিজতে ভিজতে কিন্তু আমার তরকার ডালটা ধোয়া হয়ে যাবে এবং চা খেতে খেতে ডালটা সেদ্ধও করে ফেলবো, যার ফলে কাজটা খুব সহজ হবে। এদিকে দেখছি ধুমধাম করে আওয়াজ হচ্ছে। মা কি করছিস মাম্মা? বলে বেল ফাটাচ্ছে। বেল ফাটায়? আরে দূর, তুমি প্রসিডিওরটা বলো। ওটাকে আধখানা করতে হয়, কি করে বাবাকে জিজ্ঞেস। আমি কোনোদিন বেল ভাঙিও নি, আমি জানিও না। চাটা ভিজতে ভিজতে আমি এটাকে বসিয়ে দিই, তাহলে চাটা খেয়ে নেবো। ছাঁকনিটা কই? ছাঁকনি কই? জানি না। ওটা তো পরে মেশাবে না। আগে তো বেলে চাটা বানাতে হবে। ততক্ষণে চা রেডি। বিস্কুট খাবে কেউ? সকাল থেকে উঠে একবারে তোড়জোড় চলছে, দুই হাত দিয়ে। ও দূর থেকে কর, দূর থেকে কর। কি করবো বলো? আমি ফোন দেখবো, আমি ফোন দেখবো এখন, হোয়াটসঅ্যাপ করবো, ফেসবুক করবো। হ্যাঁ, খুলবো না, হবে না। কি করবো বলো? আমি করবো না, করবো না। কি করবো বলো? কি করবো? কি করবো? কি করবো? কি করবো? খুলে দিই, দেবো না, আমি ফোন করবো। এখন আমি ফোনে ব্যস্ত।
ফোন দেখবো আমি, তুমি দেখবে ফোন দেখবে, ফোন দেখবে, ফোন দেখবে। এই খুলো, এসো এসো কাছে এসো, এসো খুলে দিই। আর কাছে যাবে কি করে? এসো, তোমার ভুল হয়ে গেছে। এই তো হচ্ছে, এটা করবো কোথায়, বন্ধ করবো? এই তো এটা দিয়ে। চায়ের আড্ডার সাথে সন্টায়ের খেলা শেষ করে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ তরকার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আগে রুটিটা করে নেব, তারপরে তরকাটা করব। আর মাকে দেব দুধ রুটি কলা। অনেকেই বলেন আমি কিভাবে এতটা এনার্জি পাই। এই যে ভিডিওগুলো করছি, তারপরে এগুলোকে জোড়া লাগানো, এডিট করা যেটা বলে, তাকে ভয়েস দেওয়া বা কোনোখানে গান ঠিক করে দেওয়া, এই যে এগুলো করি, কোথা থেকে এই যে একটা ব্লগ বানানো, সারা দিনের কাজকর্মকে 10 মিনিট 15 মিনিট 20 মিনিটে নিয়ে আসা, এটা কিন্তু একটা বড় সময় সাপেক্ষ কাজ এবং অনেক এনার্জি নিয়ে কাজটাকে করতে হয়। তা আমি বলি এই কাজটা আমি ভালোবেসে করি। ভালোবেসে কাজ করলে যে কোনো কাজ কিন্তু করা যায়। এখন কিন্তু অনেকটা রাত্রি, মা করছেন, মা ঠিক মতো রাত্রিবেলা ঘুমোতে পারেন না। মায়ের পাশে শুয়ে আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি। কি করব, ঘুম আসছে না তো। আমি যদি চুপ করে শুয়ে থাকি, নানা রকম উল্টোপাল্টা চিন্তা হবে। হয় কবিতা পড়ি, আর না হলে লিখি, যদি লেখার কিছু থাকে, যদি কোনো কোলাজ তৈরি করতে হয় লিখি, বা কিছু পড়ি, না হলে ভয়েস দিই। আসলে কি আমার ভালো লাগে পরে কাজগুলো দেখতে। আর আমি রুটি করছি, আমার মেয়ের সাথে গল্প করতে করতে মাম্মাম আমাকে বেশ কিছু কথা বলল, ওর যে ব্যক্তিগত কিভাবে ও পড়াশুনোটাকে এরপরে করবে বা কি করবে, ওর ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু কথা আমার সঙ্গে শেয়ার করলো। সেটা শুনতে শুনতে আমার রুটিটাও হয়ে গেল। আর আরেকটা কথা, যেটা রান্নাঘরের এনার্জি পাওয়ার প্রথম কাজ হচ্ছে, কাজ করার সঙ্গে সঙ্গে সেই কাজটাকে শেষ করে নিতে হবে। যে কাজটা শুরু করব সে কাজটা শেষ করব। রুটি করলাম, রুটি করার পর যে রুটির আটার যে গুঁড়োগুলো গ্যাসের ওপরে পড়েছে বা গ্যাসের ওভেনের আর কি চারপাশে পড়েছে, সেগুলোকে মুছে নেওয়া। আর আমি যে টাওয়ালটা দিয়ে মুছলাম সেটা দেখালাম একবার, ওটা হচ্ছে মাইক্রোফাইবার টাওয়াল, যেটা আমি মিশো অনলাইন থেকে কিনেছি। জিনিসটা বেশ আমার ভালো লেগেছে। তারপরে কি করব, যে চাকি বেলনাটা যেটাতে রুটি বেলেছে সেটা প্রত্যেক দিন আমি ভালো করে ধুয়ে নিই। এটা ধুলে পরে কি হয়, কোনো রকম আরশোলা উপদ্রবটা হয় না, আটার গুঁড়োতে খুব আরশোলা আসে। আর একটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে, পরে যখন আমি রাত্রিরে রুটি করতে যাব বা পরের দিন সকালে যখনই হোক রুটিটা যখন করব, তখনই কিন্তু একটা পরিষ্কার আমি চাকি বেলনা পাবো। সেটা দিয়ে কাজ করতে অনেকটা ভালো লাগবে। আর ভালো লাগা মানেই তো এনার্জিটাকে গেইন করা না। ভালোবেসে যে কাজটা করব সেটাই আমাদের এনার্জি বাড়বে। বিরক্ত হয়ে কাজ করতে ইচ্ছা করে না। এই কাজটা যদি এইটার ওপরেই যদি আমি তরকাটা করে ফেলতাম, এই গ্যাসের ওপরেই যদি আমি তরকাটা করতাম, তাহলে কি হতো, আরও কাজটা জমে যেত। তরকা করে করে রুটি খেতে, তখন খেয়ে এসে তখন আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করতো না, যে বাবা রে এখনও চাকি বেলনায় আটা পড়ে রয়েছে, তারপরে ওই গ্যাসের ওভেনটা এরকম নোংরা, তার মধ্যে কড়াইটা, তারপরে গিয়ে আবার ওগুলো পরিষ্কার করে রান্না করতে হবে। বড্ড একটা বিরক্তিকর ব্যাপার। এগুলোই হচ্ছে এনার্জি লস। আর এনার্জি গেইন হচ্ছে এইটা, এই যে কাপড়টার উপরে আমি চাকিটা রেখে রুটি বেলেছিলাম, চাকি বেলনাটা, সেটাও আমি প্রত্যেক দিন ধুয়ে দিই, যাতে কোনো রকম গুঁড়ো, আটার গুঁড়ো না পড়ে থাকে। এদিকে দুধটাও গরম হয়ে গেছে, মাকে দুধ রুটি কলা দেবো সকালবেলা। আর আমি গ্যাসটা মুছে নিলাম, মুছে নিয়ে পরিষ্কার করে এইবার আমি তরকাটা বসাবো। আসলে প্রত্যেকটা কাজ একটা ছক করে নিতে হয়, একটা রুটিন মেনে নিতে হয়। এই কাজটার পর এই কাজটা করব, এটা যদি আমরা মনে মনে সেট করে নিই না, তাহলে প্রত্যেকটা কাজ খুব সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার কাজ করতে এখন বলে আমি বলবো না, রান্নাবান্না করতে আমি বড্ড ভালোবাসি, আর গুছিয়ে কাজ করতেও খুব ভালোবাসি। আর কাজকে ভালোবাসি বলে হয়তো কাজ আমাকে ছেড়ে যেতে চায় না, কাজও আমাকে ভীষণ ভালোবাসে।
আর তরকা হতে হতে তরকার সঙ্গে যে শসাটা দেব সেটাও কাটা আমার হয়ে গেছে। আর এই যে লবণ হলুদ এগুলো নিই প্রত্যেক দিন, ওর ঢাকনাগুলোকে আমি মেজে রাখি সব শেষে। আর একটা জিনিস ব্যবহারের পর সেই যেটা যেখান থেকে নিই সেটা সেই জায়গায় রাখার চেষ্টা করি, যাতে সেই রান্নার জায়গাটা অগোছালো না হয়ে থাকে। অগোছালো হলেই পরবর্তী যে একটু এদিক ওদিক করবো, রিল্যাক্সে কাজটা করা যায় না। তখন একটা মনের মধ্যে আমার তো একটা অশান্তি চলেই, যে বাবা কি নোংরা হয়ে রয়েছে, ওর মধ্যে আবার কাজটা করব, এই আর কি। যাই হোক, মায়ের দুধ রুটি কলা সব রেডি করে দিয়েছি, এটাকে পেস্ট করব, পেস্ট করে মাকে খাওয়ানো হবে। আর এদিকে তরকাটাও কমপ্লিট হয়ে গেছে। ওদেরকে আগে 3 জনাই কিন্তু আমরা একসাথেই খাবো, একটু আগে আর পরে। আর এই যে তরকারির খোলাটা একদম সাথে সাথে ডাস্টবিনে ফেলে দিয়ে এলাম। আর 3 জনের রুটি বেড়ে নেব, আগে ওদেরকে দিয়ে আসবো, মেয়েকে আর আমার হাজব্যান্ডকে দিয়ে আসবো। তারপরে আমি কি করব বলুন তো, ওই যে কড়াইতে তরকাটা করেছিলাম, কড়াইটা ধুয়ে রেখে যাব। তা না হলে ওই কড়াইতে যদি আমি তরকারি করি, কড়াটা তো পুড়ে যাবেই, তাছাড়া তখন এসে ধুয়ে রান্না করতে একদম ইচ্ছে করবে না। সেই জন্য এই কাজগুলো ঠিক আমি এইভাবে করার চেষ্টা করি। আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যেমন আমি আমার মেয়েকে, আমার বরকে, আমার ছেলেকে দিই, ঠিক সেরকমভাবে সুন্দর করে গুছিয়ে নিজেও খাই। নিজে কিন্তু ওই কোনো রকমভাবে ডিশের মধ্যে একটু তরকারি, একটা রুটি নিলাম, বা রুটির মধ্যে তরকারি নিয়ে জড়িয়ে খেয়ে নিলাম, একটা রুটি তো খাবো, ও তরকারি হাতে করে জড়িয়ে খেয়ে নিলাম। আমার মাকে যেরকম দেখেছি একটা সময়, আমি ওরকম করি না। আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিতেও পছন্দ করি, আর নিজেও সাজিয়ে গুছিয়ে খেতেই পছন্দ করি। আর আমার সব থেকে ভালো লাগে একসঙ্গে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া, সেটা সব সময় চেষ্টা করি। এই যে কড়াইটা দেখুন, এই কড়াইটা যদি আমি রেখে যেতাম, এসে ইচ্ছা করতো এটাকে ধুয়ে টুয়ে রান্না করতে, কারণ খাওয়ার পর সব সময় একটা লেথার্জি কাজ করে না আমাদের মধ্যে। সেই জন্য সব কাজটা গুছিয়ে রেখে তৃপ্তি করে আরাম করে বসে খাবো। আর তার মানে খেতে যাওয়ার আগে, ব্রেকফাস্টের আগে মাছটা কি রান্না করব, সেই মাছগুলো বের করে রেখে যাব, তাহলে বরফটা কেটে যাবে আর কি। আর এদিকে সনটাই তো রুটি খায় না, কিছুতেই খায় না। ওর মনে হয় আজকে বড্ড খিদে পেয়েছিল, ওর জন্য প্রতিদিনই একটা করে রুটি করি, কিন্তু কোনো সময় বালিশের তলা থেকে খুঁজে পাই, কোনো গদির তলা থেকে খুঁজে পাই, সোফার ভেতর থেকে খুঁজে পাই, মানে লুকিয়ে রাখে। আজকে মনে হয় বেচারার বড্ড খিদে পেয়েছে, রুটিটা খেয়ে নিল। তারপরে চলে আসি জলখাবারের যে বাসনগুলো, চায়ের কাপ, যে ডিশগুলোতে রুটি খেয়েছিলাম, সেগুলো সব কিন্তু আমি ধুয়ে নেব। আর এইটা দেখে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, আমারও খারাপ লাগে জানেন তো, খাটের ওপর বসে তরকারি কাটতে। কিন্তু কি করব বলুন, মাজার অবস্থা যে বড্ড খারাপ, আমি মাটিতে একদমই বসতে পারি না, খুব কষ্ট হচ্ছে ইদানিং, মাজার যন্ত্রণাটা বড্ড বেড়েছে। সেই জন্য আমি খাটের ওপর গুছিয়ে নিয়েছি, ম্যাট পেতে নিয়েছি, তার উপরে থালাগুলো রেখেছি, আর একটা থালার উপরে বটিটা রেখেছি, যাতে কোনো রকম নোংরা বা কিছু বিছানার মধ্যে না পড়ে। আর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে, মানে তরকারি কাটার ভুল বললাম, তরকারি কাটার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তরকারির খোসাগুলো একদম সোজা ডাস্টবিনে ফেলে দিই। ওটাকে নিয়ে গিয়ে একটা জায়গায় রেখে দেওয়া, পরে আবার ফেলা, পরে আবার আরেকটা কাজ বেড়ে যায়। এই কাজগুলো সঙ্গে সঙ্গে করলে কাজগুলো কিন্তু মানে পরবর্তীতে জমে যায় না, হালকা থাকে কাজগুলো। স্টেপ বাই স্টেপ এভাবেই আমি করি। এঁচোড় আলু ধুয়ে আমি এটাকে ভাপাতে দিয়ে দিয়েছি, আর করব এঁচোড় চিংড়ি আর বোয়াল মাছের কালিয়া, এটাই হবে রান্না। যাই হোক, দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। আর যারা ব্লগটা দেখতে দেখতে এতক্ষণ এতটা জায়গায় চলে এসেছেন, তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তাদের বলবো একটা অবশ্যই লাইক করুন, আর কেমন লাগছে জানান। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার খোলা মনে সদস্য হয়ে যান। তরকারি কাটাকুটি হলো, রান্না বসেও গেল, এক ফাঁকে এসে আমি বিছানাটা সুন্দর করে ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আমারও কষ্ট হলো না, আমারও রিল্যাক্সে কাজটা হলো। ফ্যানের তলায় বসে বসে আমি আরাম করে তরকারি কাটলাম, আবার রান্নাটাও হয়ে গেল, বিছানাটাও ছেড়ে এলাম। এই বোয়াল মাছ ভাজতে গেলেই তো ভয় আমার বুক টিপ টিপ করে।
বোয়াল মাছ ভীষণ ফোটে, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে বোয়াল মাছগুলো ভাজলাম। আর এদিকে বোয়াল মাছের কালিয়া করব, হঠাৎ মনে হলো যা আমার যে চপারটা না পেঁয়াজ কুচোনো সেটা গেছে ভেঙে, সেই জন্য হাত দিয়ে কোনো রকমে কুচিয়েছি। এসেছে অনেকটাই কুচোনো, কিন্তু আরও মনে হচ্ছে যেন চপারে তো আরও মিহি হয়, চপারটা একটা কিনতে হবে। আর এদিকে মাম্মাম সেই বেলটা তো ফাটিয়েছিল, সেটা দুজনে মিলে কসরত করে বাপ আর মেয়েতে ভিজিয়ে রেখেছিল। মেয়ে সেটা বেলের পানা করলো। মিস্ত্রি দাদারা ওপরে কাজ করছেন, তাদের জন্য প্রত্যেকের জন্য ও ট্রেতে সাজিয়ে নিয়ে তাদেরকে দিল, আমাদেরও দিল। আমিও রান্না করতে করতে এক ফাঁকে বসে আয়েশ করে বেলের শরবত খাচ্ছি। আর বেলের শরবত খাচ্ছিলাম আর ভাবছিলাম, সত্যি মেয়ে না থাকলে মনে হয় মাতৃত্বটা পূর্ণ হলো না। মেয়েরা কিন্তু বোঝে এই সমস্ত বিষয়গুলো, মায়েদের একটু আরাম দেওয়া, বিশ্রাম দেওয়া। আমার মেয়ে এলে কিন্তু আমি ভীষণ বিশ্রাম পাই, অনেক কাজ করে দেয় ও, অনেক কাজ করে দেয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে। এই যে রান্না আমি না কোথায় যেন ভুলে গেছি, বোয়াল মাছের ওটা ডিশে ঢেলে ওটা দেখাতেই এঁচোড় চিংড়িটা দেখিয়ে দিলাম। আর তার সাথে সাথে কিন্তু আমি গ্যাস, চিমনি, তারপরে রান্নার স্ল্যাব, সমস্ত কিছু যেটুকু বাসন বেরিয়েছিল মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে জলটা চাল ধোয়া, ডাল ধোয়া জল, ওটা গাছের খাবার, গাছের জন্য রেখেছি। আর এই যে আমাদের নতুন ঘর, মানে রান্নাঘরের ওপরে এই ঘরটা হচ্ছে, আজকে বাইরেটা প্লাস্টার হচ্ছে। আমি পুরোটা ভেতরে দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। ঘরটা কিন্তু বেশ বড় হয়েছে, এটা নিয়ে একটু জল্পনা কল্পনা করছি ঘরটাকে কীভাবে ব্যবহার করব। আর এদিকে পায়খানা বাথরুম যেটা হয়েছে সেটাও কিন্তু বেশ বড়ই হয়েছে, নিচের বাথরুমের থেকে অনেকটাই বড় হয়েছে। যাই হোক, প্যাসেজটা সেটা একটু ছোট, যাই হোক মানিয়ে নেব আর কি, করলে পরে হয়তো ভালো লাগবে। আজকে আর মাকে খাওয়ানোর ভিডিও বা মাকে পরিষ্কার করানোর ভিডিও এগুলো কিন্তু আজকে দেখালাম না। আর মাকে মেয়ে আজকে স্নান করিয়ে দিয়েছে, মাকে মেয়ে আজকে স্নান করিয়ে দিয়েছে, ছাদে বের করে নিয়ে গিয়ে। ওঠের আগে দেহ কেন, হ্যাঁ, ঢেকি সালে বাঘ এসে ফুলিয়ে বলে, বাহ, ভেরি গুড। তুমি বলো, তুমি বলো, এক ছিল বাঘ। নমস্কার। এক ছিল বাঘ। কবিগুরু, হ্যাঁ। এক ছিল মোটাকে দোবা, গায়েটা কালো কালো দাগ, বেয়ালাকে ঘেটে করে ঢুকে আয়নাটা পড়েছে মুখে। এক ছুটে পালালো বেয়ালা, বাঘ দেখে আপন চেহারা, গাগা করে দেখে ওঠে লাগে, দেহ কেন ভোলা কালো ডাকে, দেখি সালে পুতুল ধান ভানে, বাঘ এসে দাঁড়ালো সেখানে, ফুলিয়ে ভীষণ দুই গোপ, বলে চাই বিশালীন সব। দেয়াল জুড়ে কি কবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহবাদা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলে, শোনাও এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি দেখো আকাশবাণী আবারও চোখ দিয়েছে। আর সড়ক থেকে দেখতে পেলাম রবীন্দ্রনাথ। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। কেউ যদি ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে,
এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো, আমার সে জমেছো। আজকে ছিল মঙ্গলবার, সেই জন্য এই ক্লাসটা চললো 7:30 পর্যন্ত। এরপরে 7:30 থেকে টানা চললো 9টা 9:30 পর্যন্ত অনলাইন ক্লাস। শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে ভাত আছে, করব আলু সেদ্ধ, জল ঢালা ভাত। এটা আর কিছু দেখালাম না, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ব্লগটি এতক্ষণ দেখলেন। অনেক শুভেচ্ছা, ভালোবাসা সব কিছু রইল আপনাদের জন্য। সাথে থাকুন, পাশে থাকুন। শুভরাত্রি, টাটা। আবার দেখা হবে নতুন একটা